স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছে অর্ঘমিত্র তরফদার। এবার জানাবো খবরের বিস্তারিত। শেষ রাতে পুড়েছে রাজধানীর মহাখালীর সাততলা বস্তির ঘরবাড়ি। ফায়ার সার্ভিসের 8টি ইউনিটের 1.5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। ফায়ার সার্ভিস জানায় আগুনের ঘটনায় কোনো হতাহত নেই, তবে ক্ষয়ক্ষতি বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হবে বলেও জানায় তারা। খোলা আকাশের নিচে পোড়া আসবাবপত্র নিয়ে বসে আছেন মহাখালীর সাততলা বস্তির বাসিন্দারা। রাত 3টা 20 মিনিটে সেহরির সময় আগুন লাগে বস্তিতে। আগুন লাগার সাথে সাথে বের হয়ে আসতে পেরেছেন সবাই। প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় 5টা 20 মিনিটে আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে পুড়ে যায় অধিকাংশ বসতঘর। ছাই হয় ঘরের আসবাবপত্র। চোখের পলকে সব হারিয়ে খোলা আকাশের নিচে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো চাইলেন সরকারের কাছে সহায়তাও। আপনার কারেন্টের খাম্বা থেকে যখন ফায়ার করছে, করার পরে দিয়ে নিচে একটা বাঙ্গার দোকান ছিল, এই দোকানের পাশে আগুনটা পড়ছে, আর পাশে আবার রুম আছিল। এই রুমের একটা আগুনটা ধরার পরে দিয়ে যে রুমের ভিতর ফ্রিজ ছিল, এই ফ্রিজে আগুন ধরে গেছে। এই ফ্রিজে আগুন ধরার মানে পুরো বাড়ি ধরে গেছে আর কি। ওই যে কারেন্টের তার বাস্ট হয়ে গেছে, যাই আগুন লাগছে, আগুন নিমাইতে পারেনি, তারপর চলে আসছি ওখান থেকে। আগুন এমনভাবে আইছে, আর দোতলা যে করছে কাঠগুলো শুকনা, এমনভাবে ধরছে মানে মানুষ খালি কোনো ভাই যার যার কাপড় চোপড় আর কেউ কিছু নিয়ে বেরোতে পারে নাই। যখন ট্রান্সফরমারটা ব্লাস্ট করছে তারপর থেকে কিন্তু আগুনটা বাড়ছে, কিন্তু ওই আগ মুহূর্তে কিন্তু ফায়ার সার্ভিস আসে নাই। 3টা 40 মিনিটে ফায়ার সার্ভিসের একটি ইউনিট যোগ দেয়। পরে একে একে যোগ দেয় ফায়ার সার্ভিসের আরও 60টি ইউনিট। তবে রাস্তা সরু হওয়ায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয় তাদের। রাস্তার কারণে আমাদের বিশেষ প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে, যে কারণে আগুনটা নিয়ন্ত্রণ করতে আমাদের অনেক কষ্ট হয়েছে। পর্যায়ক্রমে আমাদের লোকজন ভিতরে ঢুকেছে, কোনো লোক টিনের ছাদের উপরে উঠেছে। বিভিন্ন জায়গা থেকে আমরা আগুনটাকে নিয়ন্ত্রণের চেষ্টা করেছি। আগুন এখন আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে। আমরা এখনো আহত বা নিহতর কোনো মেসেজ পাই নাই। তদন্ত কমিটি গঠন করে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত জানানো হবে বলে জানালেন ফায়ার সার্ভিস। ডিবিসি নিউজ ডেস্ক। সহকর্মী নিহতের জেরে গাজীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে গোল্ডেন রিফিট কারখানার শ্রমিকরা। সকাল 7:30টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায় কর্মস্থলে যাওয়ার জন্য ঢাকা ময়মনসিংহ মহাসড়ক পারাপার হচ্ছিলেন গোল্ডেন রিফিট কারখানার শ্রমিক জান্নাত। এ সময় একটি গাড়ি তাকে চাপা দেয়। পরে গুরুতর অবস্থায় জান্নাতকে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর বিক্ষুব্ধ জান্নাতের সহকর্মীরা মহাসড়ক অবরোধ করে। এতে উভয় প্রান্তে তীব্র যানজটের সৃষ্টি হয়। সেখানকার খবর জানাতে ঘটনাস্থল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদা শিকদার। মাহমুদা, সড়ক অবরোধ করে শ্রমিকরা কি দাবি জানাচ্ছেন এবং মহাসড়ক অবরোধ করায় সাধারণ মানুষের ভোগান্তি নিয়ে জানাবেন আমাদের। অর্ঘ্য, আপনি জানেন গাজীপুরের উপর দিয়ে যাওয়া দুটি মহাসড়ক যেটি খুবই গুরুত্বপূর্ণ, একটি ঢাকা টাঙ্গাইল এবং অন্যটি ঢাকা ময়মনসিংহ মহাসড়ক। এই মুহূর্তে আমি আছি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বাঘের বাজার এলাকায়। আমি যদি একটু পেছনে আপনাকে দেখাতে চাই, আপনি দেখতেই পাচ্ছেন যে গাড়ির কিন্তু প্রচুর পরিমাণে সারি জ্যাম জমে গেছে এবং এই জায়গাটিতে কিন্তু আগুন ধরিয়ে পোশাক শ্রমিকরা সড়ক অবরোধ করে রেখেছে। এবং এই অবরোধের পেছনের যে কাহিনী সেটি হলো আজকে সকাল 6টা থেকে গোল্ডেন রিফিট যে নামের যে কারখানাটি, এই কারখানার সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত শ্রমিকরা কাজ করে। তাদের যে ওয়ার্ক টাইম, সেই ওয়ার্ক টাইমটা হলো সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত। এবং সকাল 6টার সময় যখন একজন পোশাক শ্রমিক জান্নাত উনি কর্মক্ষেত্রে যাচ্ছিলেন, ঠিক সেই মুহূর্তে আসলে রাস্তার একটি অটো এসে জান্নাতকে বাড়ি মারলে পর জান্নাতকে হাসপাতালে নেওয়া হয় এবং চিকিৎসাধীন অবস্থায় জান্নাত সেখানে মারা যায়। এবং তারপরে এখানকার যারা পোশাক শ্রমিকরা আছে তারা আসলে এই ঢাকা ময়মনসিংহ মহাসড়কের উভয় মুখের যে রাস্তাটি, সেই রাস্তাটি আটকে দিয়ে বিক্ষোভ শুরু করে। আর পোশাক শ্রমিকদের সাথে আমরা কথা বলেছি, তাদের দাবি যে সকাল 6টা থেকে না, সকাল 8টা থেকে এবং বিকেল 5টা পর্যন্ত যাতে তাদের এই কাজের যে সময়, সেই কাজের সময়টি যেন নির্ধারণ করা হয় এবং তার পাশাপাশি তাদের যে বেতন বোনাস যেন নিয়মিত দেওয়া হয়। এবং সামনে যেহেতু ঈদ, সেই ক্ষেত্রে যাতে তাদের যে বেতন বোনাস নিয়ে যাতে কোনো ধরনের ঝই ঝামেলা না হয়, সেই ব্যাপারেও তারা বারবার করে তাদের যারা কর্তৃপক্ষ আছে তাদেরকে জানাচ্ছিলেন। এবং সকালের দিকে কিন্তু এখানে আশেপাশে আরও বেশ কয়েকটি কারখানা আছে, সেই মণ্ডল কারখানা, সেই কারখানাতে আসলে ভাঙচুর করেছে বিক্ষুব্ধ শ্রমিকরা
এবং মণ্ডল কারখানার বিভিন্ন যে গ্লাসগুলো আছে সেই গ্লাসগুলো ভেঙেছে এবং কারখানার সামনে যে মোটর সাইকেলগুলো রাখা হয়েছিল সেই মোটর সাইকেলও কিন্তু তারা ভাঙচুর করেছে। এর পাশাপাশি মহাসড়কে তারা যখন অবরোধ করে, এখানে যখন ট্রাক ড্রাইভার যারা ছিল তাদেরকে পুলিশ বারবার করে সিগন্যাল দিচ্ছিলেন চলে যাওয়ার জন্য, ঠিক সেই মুহূর্তে আসলে বিক্ষুব্ধ শ্রমিকরা বেশ কয়েকটি ট্রাকও ভাঙচুর করে। তো এখন পর্যন্ত পাওয়া তথ্য যেটি, সেটা হলো শ্রমিকরা বলছে যে তাদের যে সহকর্মী মারা গেছে জান্নাত, সেই জান্নাতের মরদেহ এখন পর্যন্ত তাদের কাছে হস্তান্তর করা হয়নি বা সে কি অবস্থায় আছে তাকেও জানানো হয়নি এবং তাদের একটাই দাবি যে যত অনিয়ম আছে সব অনিয়ম বাদ দিয়ে নিয়মের ভিতরে এসে তাদের সকাল 8টা থেকে 5টা পর্যন্ত ডিউটি টাইম করা এবং তার পাশাপাশি বেতন এবং বোনাস যেটি সেটি যেন নিয়মিত পরিশোধ করা হয়, এই দাবি এখন শ্রমিকদের। মাহমুদা, ধন্যবাদ আপনাকে। 5 দফা দাবিতে পূর্ব ঘোষণা অনুযায়ী সরকারি ও বেসরকারি হাসপাতালের ইনডোর ও আউটডোর সেবা কার্যক্রম বন্ধ রেখেছেন চিকিৎসকরা। এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সহকর্মী মাহফুজা বৃষ্টি। বিস্তারিত জানতে চলে যাচ্ছি তার কাছে। বৃষ্টি, হাসপাতালের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন এবং কি বলছেন চিকিৎসকরা, জানাবেন আমাদের। অর্ঘ্য, আপনি জানেন যে সারা দেশের ডাক্তার এবং মিড লেভেলের যে চিকিৎসক আছে, ইন্টার্ন আছে, তারা কিন্তু একযোগে 2 দিনের কর্মসূচি দিয়েছেন, একাডেমিক শাটডাউন যেটাকে তারা বলে ঘোষণা দিয়েছেন যে এই 2 দিন তারা কোনো ধরনের রোগী দেখবে না। তাদের যদি যে জাতীয় 5 দফা দাবি যে তারা জানিয়েছেন সেই দাবিটা পূরণ না হওয়া পর্যন্ত তারা কোনো ধরনের চিকিৎসা সেবা দেবে না, এমনটাই আমাদেরকে জানিয়েছেন। সেই জায়গা থেকে আমরা কিন্তু ঢাকা মেডিকেলে এসে সরজমিনে দেখতে পেয়েছি সকাল থেকে এখানে টিকিট প্রদান বন্ধ ছিল। রোগীরা সকাল 7টা, কেউ 5টা, একদম ভোর থেকে এসে কিন্তু এখানে অপেক্ষা করছে। অনেক রোগীদের জটিল রোগ, কিডনি সমস্যাজনিত, হার্টের সমস্যা নিয়েই কিন্তু তারা দীর্ঘ সময় ধরে, আপনি দেখতে পাচ্ছেন ক্যামেরার চোখে যদি দেখানো যায় যে দীর্ঘ সময় ধরে ছেলে বুড়ো কিন্তু সবাই এখানে অপেক্ষা করছেন। আর এরই মধ্যে কিন্তু 11টায়, আজকে সকাল 11টায় কিন্তু জাতীয় শহীদ মিনারে ডাক্তারদের চলো ঢাকা নামে মহা সমাবেশের আয়োজন করেছে, যেখান থেকে সারা দেশের ডাক্তার, ইন্টার্ন লেভেলের চিকিৎসক, শিক্ষক যারা আছেন তারা সবাই কিন্তু একযোগে যোগ দিবে। তাদের একটাই দাবি, একটাই বলতে 5টা দাবির মধ্যে মূল দাবিটা হচ্ছে তাদের জাতীয়করণ যে চুক্তি আছে সেটা কিন্তু বাস্তবায়িত করতে হবে এবং 3টা যে হাইকোর্টের রিট চলছে, মামলা চলছে, সেটা অবিলম্বে নিষ্পত্তি করতে হবে। এছাড়া যারা হচ্ছে ঢাকা শহরে বিনা ম্যাথসের কোচিং থেকে এসে প্রেসক্রাইব করছে রোগীদের, সেই সমস্ত MBBS এবং BDS প্রেসক্রাইব ছাড়া সব ধরনের প্রেসক্রিপশন বাতিল করার জন্য কিন্তু তারা তোড়জোড় করে দাবি জানাচ্ছেন। এই ছিল ঢাকা মেডিকেল থেকে আমার কাছে অর্ঘ্য। বৃষ্টি, ধন্যবাদ আপনাকে। ভোটের টার্গেট নিয়ে মাঠ গোছাবে জাতীয় নাগরিক পার্টি NCP। ত্রয়োদশ সংসদ নির্বাচনের লক্ষ্য 300 আসনে প্রার্থিতা। এজন্য তৃণমূলের শক্তি বাড়াতে নেওয়া হয়েছে নানা পরিকল্পনা। জাতীয় নির্বাচনের জন্য প্রার্থী বাছাই এবং দলের সাংগঠনিক কাঠামো শক্তিশালী করার লক্ষ্যে দ্রুত সময়ের মধ্যে একটি উপদেষ্টা পরিষদ গঠনের বিষয়েও ভাবছে দলটি। জুলাই অভ্যুত্থানের শুরুটা কোটা সংস্কার আন্দোলন থেকে, এরপর সরকার পতনের 1 দফা আন্দোলনে নামে শিক্ষার্থীরা। 5 আগস্ট কারফিউ ভেঙে রাজধানীর অলিতে গলিতে অবস্থান নেন ছাত্র জনতা। দেশ ছেড়ে পালান শেখ হাসিনা। 15 বছর 7 মাস পর অবসান হয় স্বৈরশাসনের। এরপর গঠন হয় অন্তর্বর্তীকালীন সরকার। ওই সরকারে 7 মাস থেকে উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন নাহিদ ইসলাম। 28 ফেব্রুয়ারি নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি NCPর আত্মপ্রকাশ ঘটে। আমাদের দেশ, আমাদের অধিকার, আমাদের ভবিষ্যৎ, আমাদের সেকেন্ড রিপাবলিক অধরা কোনো স্বপ্ন নয়। এটি আমাদের আজকের দিনের সামনের বাংলাদেশের প্রতিজ্ঞা। এরই মধ্যে 2 দফায় 116 সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করেছে তারুণ্যের শক্তি নতুন দলটি। রাজনীতির মাঠে এখন আলোচনায় নতুন দলটি নিয়ে। তবে প্রশ্ন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দল গোছাবে নাকি নির্বাচনের মাঠ প্রস্তুত করবে NCP? এমন নানা প্রশ্নের মধ্যে NCPর সদস্য সচিব আক্তার হোসেন জানালেন, ভোটের টার্গেট নিয়ে মাঠে নামছেন তারা। আমাদের দলের পক্ষ থেকে বর্তমানে সংগঠন থেকে গোছানোর কাজ করছি। সারা দেশের যারা জনসমর্থন আছেন তাদেরকে কিভাবে আমাদের সঙ্গে সম্পৃক্ত করা যায়, সিনিয়র সিটিজেন আছেন, নানা শ্রেণী পেশার মানুষজন আছেন, তাদেরকে আমাদের সঙ্গে সম্পৃক্ত করবার নানাবিধ উদ্যোগ আমরা গ্রহণ করেছি। নির্বাচনের আগে তৃণমূল পর্যায়ে দলটিকে শক্তিশালী করতে চায় নতুন দলটি, জানালেন দলের সদস্য সচিব। আমরা অতি অল্প সময়ের মধ্যে সারা দেশে শহর থেকে গ্রাম পর্যায় পর্যন্ত, তৃণমূল পর্যন্ত আমাদের সংগঠনের বিস্তৃতি ঘটাতে সক্ষম হব এবং একই সাথে নির্বাচনের জন্য আমাদের যারা সমর্থকরা আছেন তাদেরকে আমরা মানসিকভাবে প্রস্তুত করতে পারব।
প্রার্থী মনোনয়নের বিষয়ে তরুণদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী, পেশা ও সব বয়সের যোগ্য প্রার্থীকে সুযোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলে জানালেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। মশার অত্যাচারে অতিষ্ঠ বরিশালবাসী। উড়ন্ত মশা মারতে ফগার মেশিন ও হ্যান্ড স্প্রে ব্যবহার করা হলেও লার্ভা নিয়ন্ত্রণে কোনো উদ্যোগ নেই বরিশাল সিটি কর্পোরেশনের। মশার অত্যাচার থেকে বাঁচতে কয়েল ও স্প্রের ওপরই ভরসা বাসিন্দাদের। মশার অস্বাভাবিক বিস্তারের রাত দিন দুর্বিষহ হয়ে উঠেছে বরিশাল নগরবাসীর জীবন। ঘরে কিংবা বাইরে 5 মিনিট স্বস্তিতে থাকারও উপায় নেই বাসিন্দাদের। মশা থেকে বাঁচতে কয়েল ও স্প্রে দিলেও কোনো কাজ হয় না। নগরবাসীর অভিযোগ, ডোবা, নালা, ড্রেন, খাল, পুকুর থেকে শুরু করে বাড়ির আশপাশের ঝোপঝাড়ে রয়েছে মশার লার্ভা, যা পরিষ্কার পরিচ্ছন্ন না করায় সেখান থেকেই প্রতিনিয়ত বাড়ছে মশার যন্ত্রণা। কোরআন শরীফ পড়তে বইলেও গুলুপ জ্বালাইতে নিলে মশায় সারা শরীরে রক্ত চামড়া উড়েই হেলায়। 5 মিনিট বইয়ে নামাজ পড়া যায় না, 5 মিনিট এমনি উদলো বওয়া যায় না। আমাদের আশেপাশে এই যে ময়লা আবর্জনা, এই যে ড্রেনিং এর পানিগুলো, এইগুলো নামতে পারতে আছে না। মশার টানালেও কোনো কাম হইবে না। মশক নিধন কর্মীদের ফগার মেশিন হাতে ছুটে চলা, বিভিন্ন এলাকার ঝোপ ও বদ্ধ নালায় হ্যান্ড স্প্রে করার দৃশ্য চোখে পড়লেও এসব কোনো কাজে আসছে না দাবি বাসিন্দাদের। ওষুধ দিলে বাইরা দিলে হ্যাঁ আর মশা ঘরে ওঠে, কোনো কাম হয় না মশায়। ওষুধ যে দেয় ওষুধ তেলা ছোট ওঠে ঘরে আর বাইছে। উড়ন্ত মশা মেরে কোনোভাবে এ অত্যাচার থেকে রক্ষা মিলবে না। পাশাপাশি মশার লার্ভা নিয়ন্ত্রণ করা গেলে মশা নিয়ন্ত্রণ করা সম্ভব বলে জানান সমাজকর্মী। তো শুধু উড়ন্ত মশা মারার ঔষধই আমরা দেখতেছি, কিন্তু সেই ঔষধের যে কার্যকারিতা সেটা কখনো পরীক্ষা করছে কিনা এগুলো কখনো আমার জানা নাই। সবচেয়ে বড় বিষয়টা হলো এটাকে করতে হবে একযোগে এবং ক্রাশ প্রোগ্রামের আওতায়। বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, নগরবাসী তাদের বাড়ির আশপাশের ময়লা পরিষ্কার না করলে জরিমানা, একই সাথে ঝোপঝাড় পরিষ্কারের কার্যক্রম হাতে নেওয়া হচ্ছে। ওষুধ যেটা আছে ওষুধে কোনো সমস্যা নাই, আমরা মাইকিং করছি পর্যায়ক্রমে। আমরা নিজের দায়িত্বে যতটুকু পরিষ্কার করার কথা সেই জায়গাটা আমরা পরিষ্কার করব। পরিষ্কার না করলে আমরা মোবাইল কোডের মাধ্যমে তাদের জরিমানার ব্যবস্থা করব। এদিকে অভিযোগ রয়েছে, ইউনিয়ন পরিষদ থেকে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত হওয়ার 22 বছর কেটে গেলেও 6টি ওয়ার্ডে মশা নিধনে কোনো ধরনের কার্যক্রম পরিচালিত হচ্ছে না। ডিবিসি নিউজ ডেস্ক। জেলা পর্যায়ে বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে নারীদের একটি বড় অংশকে সম্পৃক্ত করেছেন দিনাজপুরের এক কারখানা মালিক। প্রায় 300 নারী শ্রমিক কাজ করছেন তার প্রতিষ্ঠানে। পিপি ব্যাগ তৈরির ক্ষেত্রে ব্যাগের প্রাথমিক ধাপে সুতা থেকে ব্যাগ তৈরি এবং প্রিন্টিং ও প্যাকিং এবং সব ধরনের কাজ দক্ষতার সাথে করছেন নারীরাই। 2007 সালে দিনাজপুরের পুলহাটের বেসিক এলাকায় প্লাস্টিক ব্যাগ তৈরির এই কারখানা স্থাপন করা হয়। এখানে তৈরি হয় সার, চিনি, আটা, ময়দা, ফিড মিল ও সবজির বিভিন্ন ধরনের প্লাস্টিক ব্যাগ। দৈনিক 60,000 ব্যাগ তৈরি হয় পাটোয়ারি বিজনেস হাউস এই নামের কারখানায়। ভারী কাজের জন্য 7 থেকে 8 জন পুরুষ ছাড়া এখানকার সবাই নারী কর্মী। সুপারভাইজার এবং টেকনিশিয়ান পদেও কাজ করছে নারীরাই। বস্তা তৈরি করি, এখানে তৈরি হওয়ার পরে কাটিং সুইং এ যায়। আমরা সবাই মহিলারা A to Z শুরু থেকে শেষ পর্যন্ত আমরা এই কাজগুলাই করি। দিনাজপুরে এরকম কারখানা আর নাই, একটাই শুধু কারখানা। ব্যাগ তৈরির পুরো কাজ নারীরাই করছে বলছেন কারখানার পরিচালক। আমার এই যে পাটোয়ারি বিজনেস গ্রুপের যে ব্যাগ ইউনিটটা, এই পিপি ব্যাগ ইউনিটে আমি তখন থেকে নারী শ্রমিকদের প্রাধান্য শুধু দিচ্ছি না, শুধু শ্রমিক না, আমি এখানে টেকনিশিয়ান থেকে শুরু করে অপারেটর, প্রিন্ট অপারেটর সব নারী স্কোপটাকে তৈরি করার চেষ্টা করছি। দিনাজপুরের নারীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দৃষ্টান্ত স্থাপন করেছে পাটোয়ারি বিজনেস হাউস। ডিবিসি নিউজ ডেস্ক। বাঙালি নারী মাত্রই শাড়িতে আভিজাত্য। যে কোনো অনুষ্ঠানের পাশাপাশি ঈদেও তালিকার শীর্ষে থাকে শাড়ি। ক্রেতার চাহিদার কথা মাথায় রেখে এবার শাড়িতে নতুনত্ব এনেছে ফ্যাশন হাউসগুলো। আরামদায়ক সুতি সিল্কের পাশাপাশি ঈদে পছন্দের শীর্ষে রয়েছে জামদানি শাড়ি। বাঙালি নারী ও শাড়ি যেন এক সুতোয় গাঁথা। ঈদে নিজেকে একটু বেশি সুন্দর ও আকর্ষণীয় করে তুলতে শাড়ির আবেদন বরাবরই। এবারের ঈদে ছোট থেকে বড় সব বয়সী নারীর পছন্দের তালিকায় রয়েছে দেশীয় ঐতিহ্য জামদানি শাড়ি। দেশীয় জিনিস আর কি পছন্দ, এর মধ্যে হচ্ছে জামদানি একটা, মানে ছোট থেকে আমি জামদানির প্রতি অন্যরকম একটা ফিলিংস কাজ করি। ঈদ উপলক্ষে আসছি মায়ের জন্য শাড়ি কেনার জন্য,
সুতি শাড়ি একবারে সিম্পলের মধ্যে যেটা কমফোর্টেবল হবে এটা নিতে চাচ্ছি আর কি। ট্রেডিশনাল জিনিস আমার ভালো লাগে, এই জন্য আমি জামদানি দেখতেছি, একটা নেওয়া হয়েছে জামদানি। একটু জর্জেট টাইপের যেটা কমফোর্টেবল, যেহেতু আমাদের সচরাচর শাড়ি পরা হয় না। তবে ক্রেতার চাহিদার কথা মাথায় রেখে দেশি বিদেশি শাড়ির পসরা নিয়ে বসেছেন বিক্রেতারা। মানুষ বেশিরভাগই কিনতেছে ব্রাইডাল শাড়ি, ঈদ উপলক্ষে একটু গর্জিয়াস। কাতান, হাফসিল, তারপরে জর্জেট কিছু কাজ করা শাড়ি আছে, এগুলো চলতেছে। সুতি 1000 থেকে শুরু করে 10,000-এর মধ্যে যে শাড়িগুলো আছে জামদানি, এই শাড়িগুলো ঈদে বেশি চলে। শাড়ি বাঙালি নারীর আবেগ। ঈদ হোক বা বিশেষ কোনো দিন, শাড়ি না হলে থেকে যায় অসম্পূর্ণ। বাহির থেকে আমদানি কম হওয়া ও দাম সাধ্যের মধ্যে থাকায় দেশীয় জামদানি ও সুতির শাড়ির প্রতি আকর্ষণ বাড়ছে ক্রেতাদের। মানজুমা আফরোজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা। রোজার শুরু থেকে অনেকটা পর্যটক শূন্য হয়ে পড়েছে কক্সবাজারের বিনোদন কেন্দ্রগুলো। এতে বন্ধ রয়েছে হোটেল, মোটেল, জোন, সাগর পার ও কেন্দ্রিক কয়েক হাজার ব্যবসা প্রতিষ্ঠান। এই সুযোগে সংস্কার আর প্রশিক্ষণের কাজ ছেড়ে নিচ্ছেন অনেকে, তবে বেকার সময় কাটছে অসংখ্য শ্রমিক কর্মচারীর। তবে যারা ঘুরতে আসছেন বিস্তৃত বালিয়াড়ির ফাঁকা সৈকতে, তারা বিনোদনে মেতেছেন নিজেদের মতো। কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে নেই চিরচেনা কোলাহল। ফাঁকা সড়ক আর সৈকতের প্রবেশপথের দুপাশের অধিকাংশ দোকানপাটই বন্ধ। 4.5 মাস ভালো ব্যবসার পর রমজানের শুরু থেকেই অনেকটাই পর্যটক শূন্য হয়ে পড়েছে কক্সবাজার। সৈকতে কেবলই ঢেউয়ের গর্জন। বিস্তীর্ণ বালিয়াড়ির দখল নিয়েছে কাঁকড়ার দল। মোটামুটি ভালোই, কিন্তু লোকজন খুবই কম। আগে যখন আপনি আগে পরিমাণে যা পরিমাণ ছিল এখন নাই। ফ্যামিলির সাথে মানে উপভোগ করার মতো অনেক ভালো একটা সময়। এর ভিতরে এখন রোজা চলছে, এখন যেমন মানুষ নাই, ফ্রিলি, হোটেল ভাড়াও কম, অন্যান্য সময় তো এরকম পাওয়া যায় না। খালি পড়ে থাকা সৈকতের কিটকটগুলো জানান দিচ্ছে পর্যটন খাতের আকস্মিক হাহাকারের চিত্র। এমন পরিস্থিতিতে অলস সময় কাটছে ক্ষুদ্র ব্যবসায়ী, বিচ বাইক ও জেটস্কি চালক, ঘোড়া সাওয়াল আর ফটোগ্রাফারদের। এখন রোজা রেখে আমরা যদি পকেট খরচ পাই, ওইটা নিয়ে আমরা বাসায় চলে যাই। আমরা তাকাই থাকছি ঈদের মৌসুমে আমাদের কিছু হবে, ওই জন্য আমরা বসে আছি। আমাদের ব্যবসা বাণিজ্য এখন তো খুবই হালকা, লোকজন নেই, লোকজন আসলে ব্যবসা হবে এই আশায়। পর্যটক নেই, তাই শহরের রেস্তোরাঁগুলোতেও একই চিত্র। খালি পড়ে আছে 5.5 শতাধিক হোটেল, মোটেল, রিসোর্ট ও গেস্ট হাউসের কক্ষ। এই মাসটা আমাদের সময় হলো যে আমাদের দোকানগুলা, হোটেলগুলা নতুন করে সাজানো গোছানোর জন্য, বিশেষ করে রং ভাঙাচোরা যেগুলো আছে এগুলোকে মেরামত করে রমজানের পরে ঈদের থেকে যেন আবার পরিপূর্ণভাবে ব্যবসা করতে পারে, পর্যটক সেবা দিতে পারে, তার জন্য আমরা প্রস্তুতি নিয়ে থাকি। ঈদের ছুটিতে আবারও সমুদ্রের নোনা জলে উচ্ছ্বাসে মেতে উঠবেন লাখো পর্যটক। প্রাণ ফিরে পাবে পর্যটন নগরী, এমনটাই আশা সংশ্লিষ্টদের। ডিবিসি নিউজ ডেস্ক। অধ্যাবসায় মানুষকে দমিয়ে রাখতে পারে না, তারই প্রমাণ দিলেন প্রবাসী বাংলাদেশি দম্পতি। ওমানে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটির 38তম সমাবর্তন অনুষ্ঠানে আফতাব সানজিদা দম্পতির সাফল্যে গর্বিত প্রবাসী বাংলাদেশিরা। 2012 সালে অনার্স শেষ না করে জীবনের তাগিদে ওমানে পাড়ি জমান আফতাব উদ্দিন। শুরুতে চাকরি করলেও পরে গড়ে তোলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে হয়েছেন সিআইপিও। ব্যবসার পাশাপাশি ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর ও এমবিএ সম্পন্ন করেছেন। অর্জন করেন প্রথম বিভাগ। একই সাথে তার স্ত্রী সানজিদা আক্তারও ব্যাচেলর অফ কমার্স সম্পন্ন করে প্রথম বিভাগ অর্জন করেন। বিভিন্ন দেশের 25টি ব্রাঞ্চের গ্র্যাজুয়েশন সম্পন্নকারী শিক্ষার্থীদের নিয়ে বর্ণিল আয়োজন সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি। যেহেতু জবের কারণেই আসলে আমার দরকার পড়ছিল গ্র্যাজুয়েশনটা, তো আমি ইগনো থেকে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করি। এটা ছিল 3 ইয়ার্স ব্যাচেলর ইন কমার্স। এরপর হচ্ছে যে কি আমি 2 ইয়ার্স এমবিএ। ওমানের রাজধানী মাসকাটের একটি হল রুমে আয়োজিত সমাবর্তন অনুষ্ঠানে আফতাব উদ্দিন, সানজিদা দম্পতি সহ 70 জন গ্র্যাজুয়েট সম্পন্ন করা শিক্ষার্থীর হাতে সনদ তুলে দেওয়া হয়। সমাবর্তন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। প্রধান অতিথি ছিলেন মেঘনলাল ঠাক্কর, এলএলসির ব্যবস্থাপনা পরিচালক শ্রী সুরিন্দর যোশী। উপস্থিত ছিলেন ওমান সেন্টারের ডিন ডক্টর আলী। পরে শিশুদের নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।